করোনার ভ্যাকসিন আবিষ্কারে অ্যানিম্যাল ট্রায়ালের সাফল্য দেশীয় গ্লোব বায়োটেকের। জানুয়ারিতেই বাজারে আনার প্রত্যাশা। চলতি মাসে দেশে চীনা টিকা ট্রায়াল। পাচারের জন্য সহজ টার্গেট শিশু। 7 মাসে কেবল বিজিবি উদ্ধার করেছে 37 জনকে। নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ইভান গ্রেফতার। মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর 2 খুনিকে ফিরিয়ে আনা সম্ভব। চলছে কূটনৈতিক তৎপরতা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অ্যানিম্যাল ট্রায়ালের সাফল্য ধরে জানুয়ারিতেই করোনার ভ্যাকসিন বাজারে আনার স্বপ্ন দেখছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দাবি, এই ধাপের সাফল্য আশা জাগিয়েছে তাদের। আর চলতি মাসেই মানবদেহে ভ্যাকসিনের ট্রায়াল শুরুর কথাও ভাবছে ওই প্রতিষ্ঠানটি। 2রা জুলাই হঠাৎ করে সামনে আসে গ্লোব বায়োটেকের নাম। দেশের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সপ্তাহখানেক বাদেই শুরু হয় অ্যানিমেল ট্রায়ালের কাজ। সে ধাপে প্রত্যাশা অনুসারে সাফল্য এসেছে বলেই দাবি করছেন গ্লোবের চিফ সায়েন্টিফিক অফিসার। আমরা যতটুকু টাইটার ভ্যালু চেয়েছিলাম, একদম আমাদের ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমরা টাইটার ভ্যালু পেয়েছি। মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করেছে। শিগগিরই মানবদেহে প্রয়োগের প্রক্রিয়া শুরু করছেন তারা। আর এই প্রক্রিয়ায় দেশের প্রথম স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকেই রেখেছেন এই বৈজ্ঞানিক। এই মাসে মনে করেন মাঝামাঝি আমরা আমাদের সমস্ত প্রটোকল আমরা বিএমআরসি থেকে জমা দিব। বিএমআরসি যখন এটা অ্যাপ্রুভাল দিবেন, তখন আমরা থার্ড পার্টি সিআরওর মাধ্যমে ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব। তবে সামনের পথটা খুব একটা সহজ হবে না। বন্ধুর এই পথে সরকারকে পাশে চাইছে দেশের প্রথম ভ্যাকসিন আবিষ্কারের পথে এগিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানটি। অনেক কস্টিংয়ের ব্যাপার আছে, তখন আমরা হয়তো আমাদের গভর্নমেন্টের কাছে অবশ্যই ডাটাটা তুলে ধরবো। গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আমরা খুবই খুশি হব। তাদের দাবি, তাড়াহুড়ো নয়, ব্যাটে বলে মিলে গেলে জানুয়ারিতেই বাজারে আসতে পারে এই ভ্যাকসিন। সব কিছু যদি মানে সিস্টেমেটিক্যালি হয়, আমরা জানুয়ারিতেই আমরা ইনশাল্লাহ মার্কেটে থাকবো। গ্লোব ভ্যাকসিন মার্কেটে থাকবে, দোয়া করবেন। একটি স্বপ্ন বুনছে গ্লোব। সেই স্বপ্নে রয়েছে কোটি বাঙালির বাঁচার স্বপ্ন। এই স্বপ্নের সারথীরা সাফল্য পাক। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ভ্যাকসিন নতুন বছরে হাতে আসবে। প্রত্যাশা এমনটাই থাক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে চলতি মাসে শুরু হচ্ছে চীনে উদ্ভাবিত কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল। অংশগ্রহণকারীদের 6 মাস পর্যবেক্ষণে রেখে এর কার্যকারিতা যাচাই করবে আইসিডিডিআরবি। এদিকে চীন ছাড়াও রাশিয়া এবং ভারতের টিকা পেতেও চলছে যোগাযোগ। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকা পেতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ সব বিষয়কেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। কোভিড-19 মহামারীর সময়ে ভাইরাসটি থেকে সুরক্ষা পেতে আশা জাগায় নেওয়া বিষয় হলো দেশের চীনের সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জট খোলা। চলছে সিনোভ্যাকের নমুনা টিকা দেশে আসার প্রক্রিয়া। বাংলাদেশে চীনের ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। চলতি মাসে ট্রায়াল শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে 4200 স্বাস্থ্যকর্মীর ওপর প্রয়োগের মাধ্যমে যাচাই হবে বাংলাদেশে ভ্যাকসিনটির কার্যকারিতা। নিরাপদ প্রমাণিত হলে বিনামূল্যে 1,10,000 ডোজ ও প্রযুক্তিগত সহায়তা দিবে চীন। চলতি মাসের মধ্যে এটা ভ্যাকসিন ট্রায়ালটি আরম্ভ হবে। ভ্যাকসিনটি দেওয়ার পরে আমাদের অংশগ্রহণকারীদের আমরা 6 মাস ধরে ফলো আপ করবো এবং দেখবো তাদের মধ্যে কোভিড আক্রান্ত কোন রূপে কতজন হয়েছে। তারপরে ভ্যাকসিনটির কার্যকারিতা নিরূপণ করা হবে। আশা করছি মার্চ এপ্রিলের দিকে যদি কার্যকারিতা প্রমাণিত হয়, তখন আমরা বলতে পারবো কিছু। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় টিকা কূটনীতি। দেশটিতে উদ্ভাবিত ও উৎপাদিত টিকার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে গেছেন হর্ষবর্ধন শ্রীংলা। এরই মধ্যে বাংলাদেশের টিকা পরীক্ষার আগ্রহ দেখিয়েছে ভারতের বায়োটেক ইন্টারন্যাশনাল। এছাড়া রাশিয়ার টিকা পেতেও চলছে আলোচনা। এর মধ্যে দেশটি বাংলাদেশেও টিকা উৎপাদনের অনুমতি দেওয়ার আভাস দিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে,
তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে টিকা পেতে সব বিকল্পই বিবেচনায় রাখা হচ্ছে, আর এক্ষেত্রে অর্থ বরাদ্দেও থাকবে না কোনো কার্পণ্য। পৃথিবীর যে কোনো জায়গায় ওইটা শুরু হবে, আমরা টাকা দেওয়া হইলেও কিনে নিয়ে আসবো, অর্থের ব্যবস্থা হয়েছে। এছাড়া টিকা পাওয়ার আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আছে বিনামূল্যে কিংবা কম মূল্যে ভ্যাকসিন পাওয়ার সুযোগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। কয়েক মাস বয়স থেকে কৈশোরের আগ পর্যন্ত শিশুরা অপরাধীদের সহজ টার্গেট। চুরির পর বিক্রি করছে দেশের ভেতরেই, আবার কখনো বা বাইরেও। সম্প্রতি দেশ জুড়ে শিশু চুরির এমন বেশ কয়েকটি ঘটনা উঠে এসেছে সামনে। অপরাধ বিশেষজ্ঞরা একে করোনার অস্থির সময়ের সক্রিয় হয়ে ওঠা চক্রের অপতৎপরতা হিসেবে দেখছেন। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। গ্রাম কি নগর, শিশুর বেড়ে ওঠা নিরাপদ পরিবেশ অধরা বরাবরই। আরব দেশগুলোতে উটে জকি বা দেশের সীমানায় বা বাইরে যৌনপল্লীতে কন্যা শিশু বিক্রি চলছে কয়েক দশক ধরেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কিছু সময়ের জন্য কমলেও অস্থির নানা সময়ে সক্রিয় হয় পাচার চক্রগুলো। পাচারের ধরনেও আসে পরিবর্তন। পথশিশুরা বরাবরই সহজ টার্গেট অপরাধীদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঘুমের ওষুধ খাইয়ে দুই নারী নারায়ণগঞ্জে নিয়ে যায় জিনিয়া নামে 9 বছরের শিশুকে। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একদিনের মাথায় মায়ের কোলে ফিরে আসে জিনিয়া। মহিলা পুরস্কার দোনা আসছিল, সাজানবার পুরস্কার দোকান এইখান থেকে লয়ে গেছে। পুলিশে বলছে ওরা নিয়ে অন্যান্য বিক্রি করে দিল। বাবা মা পরিচয়ে জিনিয়াকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করছিল চক্রটি। শিশু মনে সেই ঘটনার ভয়াবহতা রয়ে গেছে এখনো। গাছ গোছর ছিল, তারপর অনেকগুলি একসাথে বস্তা ছিল, বস্তার সাথে একটা বাড়ি ছিল, এই বাড়িতে আমার লাগছে। এদিকে চট্টগ্রাম থেকে আত্মীয়ের বাসা থেকে চুরি হয় 4 মাসের শিশু। এ ঘটনায়ও পুলিশ অপরাধী সহ ফুটফুটে শিশুটিকে উদ্ধার করে বাবা মায়ের কোলে ফেরত দেয়। করোনার এই সময়ে দেশ জুড়ে এ ধরনের ঘটনা কম নয়। শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হিসেবে পাচারের সময় গত 7 মাসে 37 জন শিশু উদ্ধার হয়েছে। অভিভাবকদের অবহেলা, তাদের দারিদ্র্য ইত্যাদির সুযোগ নিয়ে এই সমস্ত চক্র এই চুরি করার বা অপহরণ করার কাজগুলো করে থাকে। বিশেষজ্ঞদের মতে বছর জুড়ে পাচার চক্র সক্রিয় থাকলেও অপরাধীরা অস্থির সময়ের সুযোগ নেয়। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ তাদের। প্রভাবশালীরা কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তিও দিতে হবে। আমাদের কাজগুলো যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু হচ্ছে না। বাজেট থাকলে হবে না, বাজেটের ইমপ্লিমেন্টেশন করাওটা একটা বিরাট বিষয়। শিশুর জন্য শৈশব এক আনন্দের সময়, কিন্তু অপরাধীরা এই সময়টিকে বেছে নেয় তাদের সুযোগ হিসেবে। এই সময়ে অপরাধীরা কখনো ভুলিয়ে, কখনো বা চুরি করে শিশুদেরকে নিয়ে যায় পাচারের জন্য। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দরকার, তেমনি প্রয়োজন এইসব অপরাধে যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় আনা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে। বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে সোহাগকে গ্রেফতার করে সিআইডি। দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে সিআইডি আজম খান সহ তার পাচারকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। এরপর তাদের মধ্যে 3 জন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার করা হয় সোহাগকে। সিআইডি জানায় নাচের আড়ালে নারী পাচার করে থাকেন তারা। সোহাগ ট্রান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানে নাচ করে তার দল। মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জোর তৎপরতা চলছে কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকেও ফেরানোর বিষয়। বাকি 3 খুনির অবস্থান শনাক্তে প্রবাসীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান AK আব্দুল মোমেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর পলাতক 5 খুনির একজন রাশেদ চৌধুরী। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ খুললে ব্রাজিল দূতাবাসে কর্মরত রাশেদ সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সে দেশে অঢেল সম্পদের মালিক হয়েছেন এই খুনি।
গত বছর তাকে ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চিঠির পর ট্রাম্প প্রশাসন এই খুনির রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। তলব করা হয় খুনি রাশেদের সব নথিপত্র, যা এখন বিচারাধীন। বলা হচ্ছে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, মুজিববর্ষেই দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব। আর আইনি জটিলতায় আটকে থাকা কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকে ফেরানোর বিষয়ে তৎপরতা চলছে বলেও জানান তিনি। আমরা আশাবাদী যে আরেকজনকে আমরা এই মুজিববর্ষে আপনারা আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। বিয়ের ঘটকালির সুবাদে খুনি মহিউদ্দিনের অবস্থান জানিয়েছিলেন এক প্রবাসী, পরে তাকে ফিরিয়ে আনা হয়। সে কারণে অবস্থান অজানা বাকি 3 খুনির সন্ধানে প্রবাসীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এবারে আমরা জনতার কাছে যাব এবং তাদের বলবো আমাদের সাহায্য করেন। আর যারা প্রবাসী থাকেন, যারা আমেরিকায় আছেন, যারা কানাডায় আছেন, ইভেন যারা যুক্তরাজ্যে আছেন, সব আইনি প্রক্রিয়া শেষে 2010 সালে বঙ্গবন্ধুর 6 খুনির ফাঁসি কার্যকর হয়। আর এবছরের এপ্রিলে গ্রেপ্তারের পর ফাঁসি কার্যকর করা হয় খুনি আব্দুল মাজেদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেয়া সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার প্রধানমন্ত্রীকে ফোন করে একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যার্পণে এসপারের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর সময় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এসপার। করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 34 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছে 1792 জন রোগী। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 3,34,762 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,747 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,04,758 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,792 জন। মোট আক্রান্ত 3,34,762 জন। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4,668 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,474 জন। মোট সুস্থ হয়েছেন 2,36,024 জন। টঙ্গীতে স্টিল মিলের ফার্নেস থেকে অগ্নিদগ্ধ 4 শ্রমিকের অবস্থায় আশঙ্কাজনক। শরীরের 90% পুড়ে যাওয়া 2 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আছেন। বাকি 2 জন 50% দগ্ধ হলেও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। টঙ্গীর এসএস স্টিল মিল মালিকপক্ষের অবহেলার অভিযোগ করেছেন দগ্ধ রোগীদের স্বজনরা। স্টিল কারখানায় এরকম ফার্নেসে লোহা গলানো হয়, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুরের টঙ্গী এসএস স্টিল মিলের ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে 4 শ্রমিক অগ্নিদগ্ধ হন। ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট হওয়ার পরে আপনার ওই মালটা নিচের থেকে উপরে উঠে গেছে, তো উপরে ওঠার সাথে সাথে মনে হয় গায়ে পড়ে গেছে। দগ্ধ হওয়া মোজাম্মেল ও দুলালের অবস্থা খুবই আশঙ্কাজনক। শ্বাসনালী সহ তাদের শরীরের 90 ভাগ পুড়ে গেছে। দুজনেই আছেন আইসিইউতে। 50% দগ্ধ হওয়া নিলয় ও রিপন চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগে। আমি তো বাবারে দেখতাম, কইতাছি না মানে রাত্রে কথা বুঝি বুঝতে লাগে। রাত্রে হালার সাল কাছে আমার ডিউটি যায়। অবস্থা খুব খারাপ, আইসিইউতে আছেন, জ্ঞান নেই। চিকিৎসকরা জানান 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। বেড স্বল্পতার কারণে বাকি 2 জনকে আইসিইউতে রাখা যায়নি। অবজারভেশন আছে, কিন্তু 4 জনের অবস্থা খুবই খারাপ। আসলে 2 জন আছে, 2 জন তো 90% করে পাচ্ছে, কিন্তু আপনার আইসিইউতে কোনো বেড নেই। ফার্নেসে কাজ করা শ্রমিকদের নিরাপত্তায় মালিকপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্বজনদের। মাথা পুড়ে গেছে, মাথাতে হেলমেট ছিল না, এটা অবশ্যই মানে আনসেফটি ওয়ার্ক করছে। এর আগে ওটা ঘটনা হচ্ছে, এখনো জানা হইলো তার কদিন আগের কথা, নিশ্চয়ই একটু গাফিলতি আছেই। এর আগেও দেশের বিভিন্ন স্টিল কারখানায় অগ্নিদগ্ধ হয়েছেন শ্রমিকরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া হয়েছে। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন বাকি 5 জনের কারো অবস্থারই উন্নতি হয়নি। শ্বাসনালী পুড়ে যাওয়ায় প্রত্যেকেই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নারায়ণগঞ্জে মসজিদে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর পেরিয়েছে এক সপ্তাহেরও বেশি সময়। অবহেলাজনিত এই দুর্ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। দুর্ঘটনার জন্য তিতাস কর্তৃপক্ষকে দায়ী করে জড়িতদের শাস্তির দাবি করেন তারা। মিছিলটি পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দোয়ার আগে সমাবেশ থেকে ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি জানানো হয়। আমরা এর উপযুক্ত বিচার চাই। শুধু বরখাস্ত আর সাময়িক চাকরিচ্যুত করলে এটা জনগণ মেনে নেবে না। একটা সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি হয় না। হ্যাঁ, যেখানে হাজার কোটি টাকার দুর্নীতি হয় সেখানে পেপার পত্রিকা কিছু আসে। যারা আহত হয়েছেন, এখন যারা হসপিটালে আছেন, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি রোগীদের অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসকরা জানান, আইসিইউতে থাকা প্রত্যেকেরই অক্সিজেন সাপোর্ট লাগছে এবং সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় কাটছে না শঙ্কা। যেহেতু ইনহেলেশনাল ইনজুরি আছে, এই পেশেন্টগুলো দেখা যায় যে খারাপ হওয়ার আশঙ্কাটা খুব বেশি থাকে। একটা পেশেন্টেরই ইনহেলেশনাল ইনজুরি আছে, যার কারণে কোনো পেশেন্টকেই আমরা সংক্রমিত করতে পারবো না। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন অন্তত 40 জন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে বাসার ছাদের পানির ট্যাঙ্কি থেকে পড়ে শাহরিয়ার রশিদ জুনাস নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত 8:30টার দিকে তার মৃত্যু হয়। স্বজনরা জানান, শুক্রবার বিকেলে রশিদ জুনাস আরও কয়েকজন বাচ্চার সাথে বাসার ছাদে খেলতে যায়। ছাদের ওপরে একপাশে পানির ট্যাঙ্কি বসানো। জুনাস সেই ট্যাঙ্কির ওপরে উঠে খেলছিল। কিছুক্ষণ পর তার সঙ্গের বাচ্চারা ছাদ থেকে চলে এলেও সে তখনও ছাদেই খেলছিল। এর কিছুক্ষণ পর পড়ে যাওয়ার শব্দ শুনে পাশে কাজ করা রাজমিস্ত্রিরা সেখানে গিয়ে দেখেন জুনাস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আগারগাঁও নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আশকোনায় মাস্কট স্কুলের 3য় শ্রেণীর ছাত্র ছিল সে। তারা দক্ষিণখান পূর্ব গাওয়াইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। সাততলা উপরে একটা পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির উপরে সে উঠছে। ওই পানির ট্যাঙ্কির উপরে থেকে পরে ছাদের উপরেই পরে আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসে, তাকে ডাক্তারের মৃত্যু ঘোষণা করে। রূপচাঁদার নামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা, আর পোয়া মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। কারওয়ান বাজারে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের দায়ে 5 জনকে আলাদা মেয়াদে সাজা দেওয়া হয়। ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর রাক্ষুসে মাছ চাষাবাদ ও পোনা উৎপাদন নিষিদ্ধ করা হলে অতি মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ মাছ বিক্রি করছে। পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদার মতো। সারা বিশ্বে এই মাছটি হিংস্র, রাক্ষসে এবং মানুষখেকো হিসাবে পরিচিত। সরকার 2008 সালে পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় ময়মনসিংহ, গাজীপুর, ভোলাসহ কয়েকটি জেলায় অবৈধভাবে এই চাষ করে আসছে। দেশের বিভিন্ন এলাকার মতো রাজধানীতেও বিক্রি হতে দেখা গেছে নিষিদ্ধ এই মাছ। শুক্রবার মৎস্য অধিদপ্তরের সহায়তায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করে। পিরানহা কোথেকে আনছে? বালুকা বাজার থেকে কিনছিলাম 50-60 কেজি। এটা তো নিষিদ্ধ এবং ক্ষতিকারক, আমি জানি না। এই পিরানহা মাছ কোনো রকমই চাষ করা যাবে না, বিক্রয় করা যাবে না, এবং এইগুলি বাজারে বিশেষ করে হোটেলে আপনার হচ্ছে রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হয়। এবং তো এই 3 ধরনের অপরাধ আমরা পেয়েছি। তো এই অপরাধে যুক্ত থাকার কারণে এখানে মোট 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। এই মাছ বিক্রি মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ বলেও জানান ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য সংরক্ষণ এবং সুরক্ষা আইন 1950 সালের আইন হয়েছে, ওই আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ক্রেতা আকৃষ্ট করতে মাছে মেশানো হয় ক্ষতিকারক জেলি ও রং। এই মাছ খেলে কিডনি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। তাছাড়া এগুলো কিন্তু হরমোন লেভেলটাকে চেঞ্জ করে দিতে পারে বডির। এছাড়া অন্য অঙ্গ প্রত্যঙ্গের কিডনি, লাং এগুলো ক্ষতিসাধন করতে পারে। রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগেও কারাদণ্ড দেয়া হয় কয়েকজন মৎস্য ব্যবসায়ীকে।
সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4টি উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম কেনেন ও জমা দেন তারা। ঢাকা 18, ঢাকা 5, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1-এর 0 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে 24 জন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনসমর্থন ও বিগত আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যে সব নেতারা, তাদেরকেই মনোনয়ন দেবে বিএনপি। ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও 10 মাসেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি যুবলীগের। তবে নেতারা বলছেন, ক্যাসিনো কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে চায় যুবলীগ। আর সে উদ্দেশ্যেই পরিচ্ছন্ন ইমেজের নেতা খুঁজতে ব্যবহার করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। ওবেদুল্লাহ মামুনের রিপোর্ট। ক্যাসিনো কেলেঙ্কারির পর গেল বছর 23 নভেম্বর জাতীয় কংগ্রেসের মাধ্যমে যুবলীগের শীর্ষ 2 পদে আসে পরিবর্তন। সংগঠনের চেয়ারম্যান নতুন ও সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত মুখ। দায়িত্ব নেয়ার পরপরই দল সাজাতে কাজ করছেন তারা, কিন্তু 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি যুবলীগ। একই অবস্থা ঢাকা মহানগর কমিটির ক্ষেত্রেও। দীর্ঘ 9 বছরেও ঢাকা মহানগর পর্যায়ে কোনো সম্মেলন হয়নি যুবলীগের। ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ যুবলীগ। যদিও কমিটির মেয়াদ 9 বছর অতিক্রম হয়েছে, 23 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কংগ্রেস, তখন আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল। করোনার কারণে হয়তো দেরি হচ্ছে। করোনা শেষ হওয়ার পর আমরা আশা করতে পারি আমাদের সম্মেলনের মাধ্যমে মহানগরের নতুন কমিটি আসবে। আগামী দিনে যদি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেই জায়গাটাতে এখনের থেকে সামনে আরও ভালো যুবলীগ পরিচালিত হবে। ইতোমধ্যে দল গোছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় নেতাদের খোঁজখবর নিচ্ছেন শীর্ষ 2 নেতা। কেন্দ্রীয় কমিটিতে যাতে কোনো দুষ্কৃতকারী ও ক্যাসিনোবাজ না ঢুকে, সেজন্য কাজ করছে গোপন টিম। কোনো ক্রমেই ক্যাসিনোর সাথে সম্পৃক্ত, মদ জুয়া হাউজির সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, কিংবা মানুষের উপর জুলুম করেন, মানুষের উপর নির্যাতন করেন, এই শ্রেণীর কোনো যুবক যেন আমাদের যুবলীগের পতাকা তলে আসতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে কেন্দ্রীয় কমিটি গঠনে এখনো দিনক্ষণ চূড়ান্ত করেনি যুবলীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক নানা অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে যাচ্ছেন নতুন প্রশাসক। বিশেষ করে আর্থিক সংকটের কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি দেনার দায়ে জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। দায়িত্ব ছাড়া ঠিক একদিন আগে ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে 2020-21 অর্থ বছরের জন্য 2436 কোটি টাকার বাজেট পেশ করেন বিদায়ী মেয়র আজম নাসির উদ্দিন। আমি তো নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করি নাই, আমি প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করেছি। প্রস্তাবিত বাজেটে 944 কোটি টাকার উন্নয়ন ব্যয় এবং 790 কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধের ব্যয় ধরা হয়েছিল। কিন্তু তার 2 দিন পর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে খোরশেদ আলম সুজন দেখেন পুরো কর্পোরেশন টাকা শূন্য। আমাকে মানসিক দৈন্যতাকে রক্ষা করার জন্য আমাকে কিছু আপনারা থোক বরাদ্দ বা অন্য কোনো রকমের সহযোগিতা করুন, আমরা এই শহরকে উন্নতি করতে সক্ষম হব। একসময় স্বয়ংসম্পূর্ণ সিটি কর্পোরেশন হিসেবে পরিচিতি পায় চট্টগ্রাম। উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও নেওয়া হতো শিক্ষা বিস্তার সহ নানা ধরনের সেবামূলক কাজ, কিন্তু এখন তার অধিকাংশই বন্ধ হওয়ার পথে। প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত এই অব্যবস্থাপনাগুলো থেকে আছে, দীর্ঘদিন ধরে এটা আছে। এর মধ্যে নতুন প্রশাসকের কাছে গলার কাটা হয়ে দেখা দিয়েছে নানা ধরনের উন্নয়নমূলক কাজ। হালি শহরের এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ না করে কোটি কোটি টাকা বিল তুলে নিয়ে গেছেন ঠিকাদার। আর এই সড়কের মতো চট্টগ্রামের অধিকাংশ উন্নয়ন কাজে এ ধরনের অনিয়মের অভিযোগ আনছেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। দীর্ঘদিন মানুষ কাজ করছে, টাকা পায় না। শিক্ষকেরা, বিভিন্ন কর্মচারীরা
এই 30 বছর সার্ভিস করে এখন যাওয়ার সময় সে তার গ্র্যাচুইটির টাকা পায় নাই। কর্পোরেশনের নানা অনিয়ম এবং অভিযোগের তীর সদ্য বিদায়ী মেয়র আজম নাসির উদ্দিনের দিকে হলো। এ প্রসঙ্গে তিনি কথা বলতে রাজি হননি। তবে স্বচ্ছতার জন্য দুদকের মাধ্যমে তদন্তের কথা বলছেন সুশীল সমাজ। সমস্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা ভেঙে ফেলছে, খুবই নিন্দনীয়। এটা খুব কঠোর হস্তে অ্যাকাউন্টেবিলিটি আনা খুব জরুরি বলে আমরা মনে করছি। টাকার কর্পোরেশন হদিশ পাওয়া যাবে না তার কোনো সুযোগ নেই, কারণ চেকের মাধ্যমেই টাকা পরিশোধ করা হয়। এখানে দুর্নীতির থাকতে পারে। বর্তমানে ঠিকাদার সহ বিভিন্ন সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে 1000 কোটি টাকার বেশি পাওনা রয়েছে। আর পাওনা টাকা না পাওয়ায় বাকিতে উন্নয়ন এবং সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 81% বেশি এবং মূল সেতুর প্রায় 90% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা জানান। তিনি বলেন, এ পর্যন্ত মোট 41টি স্প্যানের মধ্যে 31টি স্প্যান বসানোয় সেতুতে দৃশ্যমান হয়েছে 4650 মিটার। ইতিমধ্যে মূল সেতুর প্রায় 90% কাজ শেষ হয়েছে। 41টি স্টিল বা স্পেনের প্রকল্প সাইটে এসে পৌঁছেছে। 6টি স্পেন প্রস্তুত। পদ্মার পানি প্রবাহের গতি কমলেই আমরা পরবর্তী স্প্যানগুলো বসাতে পারব। 42টি পিয়ারের কাজ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 81%-ও বেশি। টানা 9 দিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে শুরু হয়েছে পরীক্ষামূলক ফেরি চলাচল। আর এতে স্বস্তি ফিরছে রুট ব্যবহারকারী যাত্রী ও চালকদের মধ্যে। নাব্য সংকট কাটাতে পদ্মায় ড্রেজিং অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। 200 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে আবার ফেরি সার্ভিস চালু হয়েছে। এতে বেশ কয়েকদিন ধরে আটকে পড়া ট্রাক চালক এবং বিড়ম্বনায় থাকা যাত্রীরা খুশি। অনেক কষ্ট হয়েছে, এখন 11 তারিখ আজকে আমরা অনেকদিন পরে যাব, পরে ফেরি পাইছি, আমাদের অনেক খুশি। অনেকদিন পর আর কি ফেরি চালানো, 15 দিন পর আমরা ফেরি পাইছি। ফেরি ভাই অনেক খুশি, বাকিটা আল্লাহ জানে। এটা তো টেস্টিংয়ে যাইতে আছে, এখন যাওয়ার পরে যদি আল্লাহ না বাজায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ফেরিতে উঠতে পারছি, এটাই আমাদের কাছে অনেক খুশির বিষয়। আর পরবর্তীতে যখন এই অবস্থা হবে, আগের তেদানু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, এটাই আমাদের দাবি। বিআইডব্লিউটিসি বলছে পরের 17টি ফেরির মধ্যে এখন 6টি ফেরি দিয়ে সীমিত এবং পরীক্ষামূলক ফেরি সার্ভিস চালু করা হয়েছে। তবে এখন রাতের বেলা ফেরি চলবে না বলে তারা জানান। আমরা পরীক্ষামূলকভাবে শিমুলিয়া থেকে 3টি ফেরি লোড দিতেছি, ক্যামেলিয়া, কাকুলি এবং জাহাঙ্গীর। আমরা আশা করি এই ফেরিগুলো যদি সঠিকভাবে সোজা চ্যানেল দিয়ে চলাচল করতে পারে, তাহলে আগামীকাল থেকে আমরা ফেরি চালনা সম্পূর্ণ করতে পারব। গত কয়েকদিন ধরে অব্যাহত ড্রেজিং এর মধ্য দিয়ে বিআইডব্লিউটিএ এই ফেরি সার্ভিস চালুর জন্য চ্যানেল সচল করেছে। তারা জানিয়েছেন এই পর্যন্ত 6 লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যা চেষ্টা মামলার আসামি নবিরুল ও সান্টু কুমারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 7 দিনের রিমান্ড শেষ হওয়ায় শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে তাদেরকে হাজির করা হয়। এ সময় মামলা তদন্তকারী কর্মকর্তা নতুন করে রিমান্ড বা জবানবন্দির আবেদন না করে 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2রা সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গত 5 সেপ্টেম্বর আসামি নবিরুল ও সান্টু কুমারের 7 দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার মূল আসামি আসাদুল রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে ইউএনও ওয়াহিদার উপর হামলার 9 দিন পর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শান্তু কুমার এবং নবিরুল রিমান্ড শেষে আজকে তদন্তকারী কর্মকর্তা ডিবি আদালতে জমা দিছে। এই জমা দিলে এখানে তারপরে উপস্থাপন হবে, তারপর তারা জেলখানে চলে যাবে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তের পর 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী লুইজি দা মাইও নিশ্চিত করেছেন যে ইতালি আর কখনোই পুরোপুরি লকডাউনে ফিরে যাবে না।
এদিকে বাংলাদেশে আটকে পড়া প্রায় 12,000 প্রবাসী ইতালিতে ফেরার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভেনিস থেকে মাসুদ রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 7 সেপ্টেম্বর ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কোন্তে ইতালির জরুরি অবস্থার মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেন। 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করলেও কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে এনেছেন শীতলতা। পরিবার পরিজনেরা যদি দেশে গিয়ে আটকে পড়ে থাকেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই ডিগ্রিতে। যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন এবং যারা ইতালিতে তাদের পরিবারের কাছে ফিরে আসতে চান তাদের জন্য সহজ করা হয়েছে ইতালিতে ফিরে আসার জন্য। এই ক্ষেত্রে প্রায় 12,000-এর মতো বাংলাদেশি এই মুহূর্তে আটকা পড়েছেন দেশে গিয়ে, আর তাদের প্রয়োজনীয় সাপেক্ষে ইতালিতে ফিরতে পারবেন বলে প্রত্যাশা করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেলেও তার সরকার আর লকডাউনের মতো পর্যায়ে ফিরে যাবে না। আগামী 12 সেপ্টেম্বর স্কুলগুলো খুলে দেওয়া হবে সমগ্র ইতালিতে, আর তারই আলোকে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকরা শঙ্কিত আছেন করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়াতে। করোনা পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা ইতালি সরকারের নিয়ম কানুন মেনে চলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। করোনা পরিস্থিতি বাড়তেছে, আমার বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনারা সবাই সাবধানে থাকবেন। করোনা নিয়ে বাংলাদেশিদের মধ্যে যথেষ্ট উৎকণ্ঠা দেখা দিচ্ছে, কারণ দ্বিতীয় পর্যায়ে করোনা ফিরে আসবে বলে অনেকে ধারণা করছেন ইতালিতে। করোনা মুক্ত বিশ্বের স্বপ্ন বাস্তবায়িত হবে আগামী দিনগুলোতে, এমনটাই সমগ্র পৃথিবীর মানুষের। ইতালি ভেনিস থেকে মাসুদ রহমান, সময় সংবাদ। বাস চাপায় গুরুতর আহত হয়েছেন বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরামউদ্দৌলা। মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা 6:15টার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খিলক্ষেত লাভ রেজিয়নের সামনের এলাকায় উত্তরা থেকে মোটরসাইকেল করে বনানীর দিকে যাচ্ছিলেন সাংবাদিক ইকরাম। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ইকরামের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, ইকরামের পাঁজরের 5টি হাড় ভেঙে গেছে। এদিকে যাত্রীবাহী বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। বাসের সাথে বাইকটা অ্যাক্সিডেন্ট করলো, পরে বাইকটা নিয়ে পড়ে গেল। তারপর আমরা দৌড়ে গেছি, যাইয়া পরে বাসের এখান থেকে বাইরে টানটা বার করছি। মাথায় পানি টানি দিছি, দিয়া পরে একটা সেনজি ডাক দিয়েছি। সেনজি ডাক দিয়ে কর্মীটোলা গেছি। কর্মীটোলা যাওয়ার পরে কর্মীটোলা এরা বলছে যে এখানে ডাক্তার নাই, তোমরা বাংলাদেশ মেডিকেল নিয়ে যাও। বাংলাদেশ মেডিকেলে নিছি, নিয়ে ইয়াসরা করাইছে। তারপরে ওরা বললো ঢাকা মেডিকেল নিয়ে যাও। তারপরে ঢাকা মেডিকেল নিয়ে আসলো। তোরা গাড়িতে তাকে মেরে দেয়, মেরে দেওয়ার পরে তোরা গাড়ি থানায় খিলক্ষেত থানায় গাড়ি আটকানো আছে, আর যে সাংবাদিক তাই সে এখন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনার ভ্যাকসিন আবিষ্কারে অ্যানিমাল ট্রায়ালের সাফল্য দেশীয় গ্লোব বায়োটেকের। জানুয়ারিতেই বাজারে আনার প্রত্যাশা। চলতি মাসে দেশে চীনা টিকা ট্রায়াল। পাচারের জন্য সহজ টার্গেট শিশু। 7 মাসে কেবল বিজিবি উদ্ধার করেছে 37 জনকে। নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ইভান গ্রেফতার। মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর 2 খুনিকে ফিরিয়ে আনা সম্ভব, চলছে কূটনৈতিক তৎপরতা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।